আমি দুঃখিত আমার ভিডিওর ক্যাপশনের জন্য, কিন্তু এই মুহূর্তে যা দেখছি এর বাহিরে আমার শব্দ আসে না যে ডক্টর ইউনূস সরকার কি কোথায় গেছে, ডরে কাঁপতেছে, থরথর হচ্ছে। যদি তাই না হয় তাহলে মানে আমাদের সক্ষমতার জায়গাটা কোনটা, আমাদের যে বাহিনীগুলো আছেন তারা আসলে কোনভাবে ডিল করতেছেন। বিশেষ করে আমি মনে করি বিজিবি এবং নৌবাহিনী। আমরা এই সরকারের প্রেক্ষাপট পরিবর্তনের পর ভারত বাংলাদেশ সীমান্তে আমাদের বিজিবি ভাইদেরকে বিরল দৃশ্যে দেখেছি, যেখানে বিএসএফ বিজিবির পা ধরে আছে। তবে মিয়ানমার সীমান্তে দৃশ্যপটটা ভিন্ন। আপনি আশ্চর্য হবেন যে মাত্র গত 3 দিনে, গত এক সপ্তাহে 4টা ট্রলার সহ 51 জন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। এটা কিন্তু একটা হিউজ চ্যালেঞ্জিং। আমি 3 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, এরপর থেকে টানা কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। আসলে আমাদের সরকার এই মুহূর্তে, যে ইন্টারিম সরকার আছে, তাদেরকে কি মিয়ানমার পাত্তা দিচ্ছে না বা আরাকানরা পাত্তা দিচ্ছে না? যদি দিয়াই থাকে, এই যে ঘটনাগুলো ঘটছে এটার বিপরীতে আমরা আমাদের নিরাপত্তা সমুদ্র পথে কি দিচ্ছি, আমাদের দেশের মানুষের সক্ষমতা বা নিরাপত্তার ক্ষেত্রে আমরা কি কাজ করছি, আমাদের দুর্বল জায়গাটা কোনটা, যে আমরা কি মিয়ানমারের কাছে ম্যামে করব? এই কথাটা কেন বললাম দেখেন, মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা কক্সবাজারের টেকনাফের নাফ নদ থেকে 2টি মাছ ধরার ট্রলার সহ বাংলাদেশি 11 জন জেলেকে ধরে নিয়ে গেছে গতকালকে। টোটাল এক সপ্তাহে 4টি ট্রলার সহ 51 জন বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শাহপরীর দ্বীপ জেটি ঘাটে বোট মালিক সমিতি যেটা আছে, সেখানে সাধারণ সম্পাদক বলছেন, স্থানীয় জেলেদের মাধ্যমে আমরা শুনছি যে সাগর থেকে মাছ ধরে নৌঘাটে ফেরার পথে আরাকান আর্মি যারা সদস্য আছে তারা এখানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। স্পিড বোটে এসে অস্ত্রের মুখে ট্রলারগুলোকে এবং জেলেদেরকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। আর এখানে আমরা যতটুকু দেখছি, আমরা সব মিলিয়ে টেকনাফের যিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন তিনি বলছেন যে জেলেদের মাছ ধরার সময় সতর্ক থাকতে হবে যেন মিয়ানমার সীমান্তে অনুপ্রবেশ না করে। আমরা বুঝতে পারলাম যে অনেক সময় হয়তো মাছ ধরতে ধরতে টেকনাফ থেকে আমরা মিয়ানমার সীমান্তে ঢুকে যাচ্ছি, এটা আমাদেরও সচেতন থাকা উচিত। পাশাপাশি আমাদের জেলেদেরকে সতর্ক করা, অথবা সমুদ্রে যে সীমান্ত রেখা অনেকে হয়তো বোঝে, অনেকে বোঝে না, কারণ পানির মধ্যে বিশাল সাগর, এখানে হয়তো বা 2 হাত বা 10 হাত ভিতরে ঢুকে যাচ্ছে, এরপরে কিন্তু স্পিড বোটে এসে এরা ঘটনা ঘটাচ্ছে। তো আমাদের নিরাপত্তা বাহিনী অন্তত থাকা উচিত যে না, আরাকান আর্মির সামনে আমাদের একটা যুদ্ধ জাহাজ আছে অথবা একটা সামরিক অ্যাক্টিভিটিস আছে, যে আরাকান আর্মি মিনিমাম লেভেলে চিন্তা করবে যে না দেখো বাংলাদেশের যারা সীমান্তরক্ষী তারা এখানে আছে, ওয়ার্নিং দিতে পারি, কিন্তু ধৈর্য নিয়ে চলে যাওয়ার মতন সন্ত্রাসী কর্মকাণ্ড এইটা আমরা করতে পারি না। কারণ আমরা এখন পর্যন্ত কোনো চ্যালেঞ্জ এই আরাকান গোষ্ঠীর জন্য দিতে পারি নাই। উল্টা আমরা যতদূর শুনতেছি যে আরাকান আর্মি তলে তলে বাংলাদেশ নিয়ে, সীমান্ত নিয়ে অনেক ধরনের কুপরিকল্পনা আছে। এখন আরাকানরা বিশাল একটা গোষ্ঠী, রানিং গভর্নমেন্টের বিরুদ্ধে তারা যুদ্ধ করে জয়লাভ করছে, এমনকি হয়তো আগামীতে তারা সরকার গঠন করবে। যদি তাই হয় তাহলে পৃথিবীর অন্যান্য রাষ্ট্রগুলোর মতন আমরা আরাকান আর্মির সাথে কেন প্ল্যান বিতে যোগাযোগ করছি না বা তাদের সাথে সম্পর্ক রাখছি না, তলে তলে রাখা লাগবে, কারণ এটা মিয়ানমারের সাথে আবার চুক্তি ভঙ্গ হয়ে যাবে। বাট যেমনি হোক আমার দেশের নাগরিকদের নিরাপত্তা অথবা সতর্কতা দুইটার একটা কিন্তু থাকা দরকার। ডক্টর ইউনূসের সরকার আসার পরেও এই জিনিসগুলো বাড়া ছাড়া কিন্তু কমে নাই। ভারত বাংলাদেশ সীমান্তে প্রতিদিনই কম বেশি সপ্তাহে 2-1টা ঘটনা ঘটতেছে, কিন্তু এটা নিয়ে ইন্টারিম ভারতকে কি বার্তা দিচ্ছে, মানে আমরা কি শক্ত বার্তা দিচ্ছি, কি করতেছি, কেন পারতেছি না? কারণ আমাদের তো মনে হয় যে একজন সুপার হিরো ডক্টর ইউনূস, তিনি আসছেন মানে সবকিছু বন্ধ হয়ে যাবে, কিন্তু আসলে কতটুকু কি করতে পারতেছি? আমরা চাই এই ব্যাপারে সরকার কঠিন পদক্ষেপ নিক। বিএনপি, জামাত এবং এনসিপির মধ্যে সোশ্যাল মিডিয়াতে এনসিপির নেতাদের বিভিন্ন ধরনের বক্তব্যের বিরুদ্ধে এবং মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন ইস্যুতে যিনি সবসময় খুবই কড়া কড়া কথা বলতেন, ফজলু সাহেব, ইতিমধ্যে আপনারা জানেন যে 5ই আগস্ট নিয়ে একটা বিতর্কিত বক্তব্য তিনি দিয়ে ফেলেছিলেন। আর সেখানে এই অভ্যুত্থানকে ষড়যন্ত্র হিসাবে তিনি আখ্যা করেছিলেন এবং জামাতকে তিনি সেই ঘটনার মাস্টারমাইন্ড হিসাবে আপনার দাবি করেছিলেন। যে একই দাবি আওয়ামী লীগ করেছিল যে এই টোটাল ঘটনার পেছনের মূল কারিগর হচ্ছে জামাত ইসলাম। তো এখন তিনি যখন এই ঘটনাতে বললেন যে এটা একটা ষড়যন্ত্র, সাথে সাথে এই জুলাই অভ্যুত্থানের যত ঘটনা আছে বা যত মানুষ মারা গিয়েছে বা ধরেন এখানে যারা আহত হয়েছে, বিভিন্ন দলগুলো বিশেষ করে বিএনপি নিজেরও প্রায় 500-র কাছাকাছি প্লাস মাইনাস মানুষ মারা গেছে তাদের দাবি। তো এই জায়গাতে এসে বিষয়টা সাংঘর্ষিক হয়ে গিয়েছিল। ফজলু সাহেবকে শোকজ নোটিশ পাঠিয়েছিল বিএনপি, বাট তিনি ওই রকম কোনোভাবেই অ্যান্সার দিতে পারেন নাই, বরঞ্চ ঝুঁকেনও নাই। তিনি তার বক্তব্য নিয়ে খুব স্ট্রংলি অবস্থান নিয়েছিলেন। তিনি বলেছিলেন যে তার একটা বক্তব্যকে এখানে কিছুটা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, বাট বাকি জায়গাগুলোতে তার অবস্থান অনর। তার এই অনর অবস্থানের কারণে আজকে
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের বিরুদ্ধে বিএনপি তাদের শাস্তি কিন্তু দেখিয়ে দিয়েছে অলরেডি। এই অভিযোগের কারণে যে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কুরুচিপূর্ণ এবং বিভ্রান্তকর বক্তব্যের অভিযোগে ফজলুর রহমান সাহেবের দলীয় প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ 3 মাসের জন্য স্থগিত করা হয়েছে। আমরা দেখছি যে বিএনপির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে বলছে যে 24 আগস্ট 2025 ফজলুর রহমানের নামে একটি কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। তিনি ওই নোটিশের লিখিত জবাব না দিয়ে সময় বৃদ্ধির আবেদন করেন। তার আবেদনের প্রেক্ষিতে 25 আগস্ট আরো 24 ঘন্টার সময় বাড়ানো হয়। আর তিনি যে লিখিত জবাব দিয়েছেন তা অসন্তোষজনক। এ বিষয়ে দলীয় সিদ্ধান্ত বলা হচ্ছে, তথাপিও বীর মুক্তিযোদ্ধা হিসাবে মুক্তিযুদ্ধে আপনার অবদান বিবেচনায় নিয়ে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ না করে আপনার দলীয় প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ 3 মাসের জন্য নির্দেশক্রমে স্থগিত করা হলো। এখন থেকে আপনি টকশো কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলার সময় দেশের মর্যাদা এবং দলের নীতিমালা যেন ক্ষুণ্ণ না হয় সে বিষয়ে সর্বদা সতর্ক থাকবেন। স্পষ্টভাবে ফজলুর রহমান যেই ক্যারেক্টারের মানুষ, সোজাসাপটা পাগলা ক্যারেক্টারের মানুষ, তিনি আসলে এটাতে যথেষ্ট নাকশ হয়েছেন। এখন দিন শেষে দল বড় না ব্যক্তি বড়? দল বড়। একজন ব্যক্তি যতই ভালো কথা বলুক, ভালো আইডিওলজিতে থাকুক, কিন্তু এটা যদি দলের বিরুদ্ধে চলে যায় কখনো, সেই ব্যক্তি কুরবানিতে পড়বে, এটাই স্বাভাবিক। তবে ফজলুর রহমান সাহেবের এই জুলাই অভ্যুত্থান নিয়ে যে বক্তব্যটা ছিল সেটাও কিন্তু কনফ্লিক্ট ছিল, হয়তো ঠেলার চোটে বইলা ফেলছেন। কারণ তিনি যখন কথা বলেন আমি দেখছি যে ধৈর্য রাখতে পারেন না। বয়স হয়েছে কিন্তু 80-র কাছাকাছি, মনে হয় না জানি 77 বয়স। তো এই বয়সে আমাদের বাপ দাদাদের দিকে তাকাইলেও বুঝি যে শরীরের শক্তি কতটুকু আছে এটা জরুরি না। ছেলে মেয়েদের সাথে ঝগড়া লাগলে অথবা বিভিন্ন সময় মনে হয় একদম সব তামা করে ফেলবে। তো সেই জায়গা থেকে ফজলুর রহমান সাহেবের প্রতি বিএনপির 3 মাসের যে সাজা, সেটাকে আপনি কিভাবে দেখছেন? কমেন্টে লিখতে পারেন।